হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছি অ্যাজ ইউজুয়াল লক্ষ্যভেদ। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি, কারণ অনেকেই ক্লাসে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বাট এখনো হয়তো বই কিনে উঠতে পারো। অনেকেই দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন নিয়েছো কিন্তু কিভাবে পড়তে হবে সেটা এখনো বুঝতে পারোনি। অনেকে হয়তো অ্যাডমিশন ইনকোয়ারি করেছো কিন্তু এখনো অব্দি অ্যাডমিশনটাই কনফার্ম করে উঠতে পারোনি, কারণ ডিসাইডই করে উঠতে পারোনি যে তুমি কিভাবে পড়বে বা তোমার পড়ার প্ল্যানিং কেমন থাকবে, সিলেবাসে কি আছে। এই সমস্ত কনফিউশন গুলো আজকের এই ক্লাসে, আজকের এই ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। তাহলে ভালো করে ভিডিওটা দেখবে। এখানে আমরা এক্স্যাক্টলি কি ডিসকাস করতে চলেছি, নিশ্চয়ই থাম্বনেল তোমরা দেখেছো। ডিসকাস করতে চলেছি ক্লাস 11 এবং ক্লাস 12 এর ডিটেল সিলেবাস এক্স্যাক্টলি কি আছে। অনেকেই এখন অব্দি হয়তো যারা বিশেষ করে 10 থেকে 11 উঠছো, ভাবছো সায়েন্স নেবে কি নেবে না, কেমিস্ট্রি রাখবে কি রাখবে না। প্রচুর কোয়ারিজ আসছে যে স্যার কেমিস্ট্রি রাখবো কি রাখবো না, কত অঙ্ক করতে হয়। অনেকে এবার অঙ্কতে ভয় পাচ্ছ বলে অঙ্কটাই ছেড়ে দিচ্ছ, ভাবছো হয়তো কেমিস্ট্রিতেও তো কোনো অঙ্ক করতে লাগবে না, তাহলে অঙ্ক সাবজেক্টে যদি নাই করি তাহলে কি হবে। এই সমস্ত কনফিউশন গুলো আজকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ আজকে আমরা ডিসকাস করবো ইন ডিটেল ক্লাস 11 এর এক্সাক্ট সিলেবাস কি কি আছে, ক্লাস 12 এর এক্সাক্ট সিলেবাস কি কি আছে, 11 এর কোন জিনিসগুলো তোমাকে জানতে হবে যাতে তোমার 12 এ অসুবিধা না হয়। কারণ এমন অ্যাপারেন্টলি মনে হয় যে 12 এর এক্সাম নিয়ে বোর্ড এক্সাম, কিন্তু 11 এর এক্সাম গুলো জানতে হবে। 11 এর কোন কোন পয়েন্ট ভালো করে পড়তে হবে যাতে 12 তোমার অসুবিধা না হয় সেটাও দেখবো। সঙ্গে কি ধরনের বই পড়বে এবং কেমন ভাবে পড়বে, টোটাল স্ট্র্যাটেজি ডিসকাশন থাকছে এই ভিডিওতে। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। শুরু করছি তাহলে। আজকের ডিসকাশন হচ্ছে মেনলি সিবিএসসি এবং আইএসসি বোর্ডের যারা পড়ছো, ইংলিশ মিডিয়ামে পড়ছো অ্যাক্রস দ্য কান্ট্রি, যারা 11-12 এ পড়ছো মেন। কিন্তু আজকে 9-10 নিয়ে ডিসকাশন করছি না, 9-10 এর জন্য রিকোয়েস্ট আছে। তো আমি 9-10 এর জন্য ভিডিও একটা নিয়ে আসবো যেখানে কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে সেগুলো ডিসকাস করবো। বাট আপাতত 11-12 কে মেনলি ফোকাস করছি, অর্থাৎ যারা বোর্ডস এক্সামে অ্যাপিয়ার করছে। এবং অবভিয়াসলি 11-12 অনেকটা নিট এবং যে সিলেবাস একই রকম থাকে, তো যদিও নিট যে সিলেবাস এবং তার স্ট্র্যাটেজি নিয়ে সেপারেট ভিডিও করব, কিন্তু আপাতত এটাকে বলছি যে 11-12 কে একদম স্পেসিফিক্যালি 11-12 কেমিস্ট্রি সাবজেক্টের জন্য কি তোমার সিলেবাস, কেমন করে কি পড়তে হবে, কি বই ফলো করবে, কি স্ট্র্যাটেজি থাকবে, টোটাল ডিসকাশনটা আজকে রাখছি। তো প্রথমে চলে আসি ক্লাস 11 এর সিলেবাসে। সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক কয়েকটা পার্টে ডিভাইডেড আছে এবং সেখানে কেমন ধরনের চ্যাপ্টারটার প্যাটার্নটা কেমন সবটা দেখে নিচ্ছি। প্রথম চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্টস। এই চ্যাপ্টারটা কমপ্লিটলি হচ্ছে তোমার নিউমেরিক্যাল বেসড। এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালি আসবে, ঠিক আছে। কনসেপ্ট এবং নিউমেরিক্যাল চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক কনসেপ্ট। এখানে মোল কনসেপ্ট, মোল ব্যাপারটা নিয়ে ডিসকাস করা আছে। মোল বলতে কি বুঝি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, এবং সেই রিলেটেড প্রচুর নিউমেরিক্যাল, স্টয়চিওমেট্রি মোল এবং সেই রিলেটেড প্রচুর নিউমেরিক্যাল। এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে নিউমেরিক্যাল বেসড। এবং এই চ্যাপ্টারটা তোমার কিন্তু 12 এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 12 কেন, 11 এর পরের চ্যাপ্টার গুলো করতে গেলেও মোল কনসেপ্টে যার ধারণা থাকবে না সে কেমিস্ট্রি এগোতেই পারবে না। নিউমেরিক্যালের চ্যাপ্টার বলে যদি কেউ ভাবে আমি তো অঙ্ক তো জানি না, আমি তো অঙ্কটি পিছিয়ে আছি, খুবই বেসিক অঙ্ক, এমন না যে বিশাল কিছু অঙ্ক লাগছে। একদম ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মটাকে মেনলি ইউজ করতে পারলেই হবে ভালো করে। বেসিক কিছু ফর্মুলা ইউজ করে অঙ্ক, কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন যে অঙ্কের সাধারণ নিয়মগুলো, রেশিওর যে রুল, ক্রস মাল্টিপ্লিকেশনের যে রুল, এই অ্যালজেব্রার যে রুলগুলো আছে, লগারিদমের কিছু বেসিক রুল, ঠিক আছে, ইন্ডিসেস, লস অফ ইন্ডিসেস তার কিছু বেসিক রুল, এবং সঙ্গে ইউনিটারি মেথড, নর্মাল একটু বড় বড় সংখ্যার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই ব্যাপারটা তোমাকে অঙ্কের দিক থেকে এইটুকু সাপোর্ট লাগবে তোমার, এইটুকু নলেজ লাগবে তোমার। কারণ এইখান থেকে অঙ্কই আসবে, সেখানে ডেসিমাল পয়েন্টস এর অঙ্ক থাকবে, বড় বড় মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে হতে পারে, ঠিক আছে। এখন তো ক্যালকুলেটর অ্যালাউ না অনেক ক্ষেত্রেই। স্ট্রাকচার অফ অ্যাটম হাইলি কনসেপচুয়াল, হাইলি পুরোপুরি কনসেপচুয়াল। এখানে মুখস্থ করার অলমোস্ট কিছু নেই বললেই চলে, সঙ্গে নিউমেরিক্যালও আছে। অ্যাটমের ভেতরে স্ট্রাকচার অফ অ্যাটম তোমরা অলরেডি পড়েছো, কিছু পড়েছো। থমসন্স মডেল, রাদারফোর্ড মডেল, এখানে বোরস মডেল, হাইজেনবার্গ মডেল, ঠিক আছে, ওয়েব মেকানিক্যাল মডেল, অনেকগুলো মডেল পর আছে। এবং টোটাল ইলেকট্রন গুলো কেমন ভাবে নিউক্লিয়াসের চারপাশে রোটেট করছে সে নিয়ে একদম বিস্তারিত, একদম ডিটেইলড এক্সপ্লেনেশন চলছে। পুরো একটা জার্নি, একটা স্টোরির মতন করে চলছে যে ইলেকট্রন গুলো কেমন ভাবে ছিল বলে প্রথমে ভাবা হলো, তারপর ইলেকট্রনস গুলোর অ্যাকচুয়াল ভাবে কেমন করে আছে সেটা কেমন করে ডিসকভার হলো, একটা স্টোরি চলছে পুরো হাইলি কনসেপচুয়াল। একটু ভিজুয়ালাইজ করতে হবে, অ্যাটমের ভেতরে একটু ঢুকে পড়তে হবে, মনে করতে হবে আমি অ্যাটমের ভেতরে ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছি পুরো জিনিসটাকে। এই ভিজুয়ালাইজেশনটা খুব জরুরি এই চ্যাপ্টারের জন্য। নিউমেরিক্যালও আছে এই চ্যাপ্টারে।
ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, এটা বেসিক্যালি পিরিয়ডিক টেবিল এবং হাইলি কনসেপচুয়াল, মানে ব্যাকবোন, পুরো কেমিস্ট্রির ব্যাকবোন, হাইলি কনসেপচুয়াল চ্যাপ্টার। নিউমেরিক্যাল নেই, হাইলি কনসেপচুয়াল, মানে পুরো একদম যে লজিক বুঝবে একদম পিরিয়ডিক টেবিল তার জন্য দারুণ। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস আমরা এটাকে পিরিয়ডিক টেবিল বলেই মেনলি বুঝি, পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। কেমিক্যাল বন্ডিং, যত রকমের বন্ডিং ছোটবেলায় পড়েছো, আয়নিক বন্ডিং, কোভালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, এছাড়াও কত রকম হতে পারে, এবং যে বন্ডিং গুলো পড়েছো বিশেষ করে কোভালেন্ট বন্ডিং, তার আরো কত রকমের ভ্যারাইটি হতে পারে। ফাজানসোল ঢুকবে, ভিএসিপিআর থিওরি, হাইব্রিডাইজেশন, মলিকুলার অরবিটাল থিওরি, কোভালেন্ট বন্ডকে এক্সপ্লেন করার জন্য কত রকমের অক্টেটের এক্সেপশনস আসবে। আমরা তো এতদিন পর্যন্ত কি জানি, মেনলি জানি সবই কিছু হয় নাকি হ্যাশট্যাগ অক্টেট, হ্যাশট্যাগ অক্টেট চলছে, তাই আমরা মেনলি জানি হ্যাশট্যাগ অক্টেট। অক্টেট ছাড়াও আর কত কিছু হতে পারে, কত রকম বন্ডিং তৈরি হতে পারে। নিউমেরিক্যাল খুব একটা নেই, কনসেপচুয়াল চ্যাপ্টার। সরি, থার্মোডাইনামিক্স, এগেন নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার, কনসেপচুয়ালও এবং সঙ্গে নিউমেরিক্যাল। কনসেপচুয়াল, এখানে ডেরিভেশনের ব্যাপারও কিছু আছে, ডেরিভেশন অ্যান্ড নিউমেরিক্যাল, কনসেপচুয়াল, ডেরিভেশন অ্যান্ড নিউমেরিক্যাল সব রকমই থাকবে হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে। একটা প্রসেস কেন হয়, কি ড্রাইভিং ফোর্স, যে কোনো একটা প্রসেস, কেমিক্যাল হোক ফিজিক্যাল হোক, যে কোনো প্রসেস, তার পিছনে ড্রাইভিং ফোর্সটা কি, এই চ্যাপ্টার থেকে আমরা বুঝতে পারি। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, এবং এই 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 দুটো চ্যাপ্টারে এগেন কনসেপচুয়াল আছে এবং নিউমেরিক্যাল আছে। তোমাদের নিউমেরিক্যাল তাহলে কটা চ্যাপ্টার হলো? নিউমেরিক্যালের হলো হচ্ছে পাশে এন দিয়ে লিখে দিই, এটা নিউমেরিক্যাল, এটা নিউমেরিক্যাল, এটা নিউমেরিক্যাল, এটা নিউমেরিক্যাল, চারটে চ্যাপ্টার আমরা পাচ্ছি নিউমেরিক্যাল। ঠিক আছে, বেসিক কনসেপ্ট, স্ট্রাকচার অফ অ্যাটম, থার্মোডাইনামিক্স এন্ড ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, দুটো পার্ট আছে ইকুইলিব্রিয়াম। ওকে, চলো নেক্সট হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা, এই সবকটা চ্যাপ্টারকে বলা হয় একসাথে ফিজিক্যাল কেমিস্ট্রি। সবকটা চ্যাপ্টার একসাথে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট। ইন জেনারেল আমরা বলতে পারি, যদিও বা পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং এগুলো আবার ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেকে ধরেন। তো যাই হোক, রেডক্স রিঅ্যাকশন, রিডাকশন এবং অক্সিডেশন একসাথে হলে আমরা বলি রেডক্স রিঅ্যাকশন। রিডাকশনও হচ্ছে, রিডাকশন মানে কি, রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রনের গেইন করা, আর অক্সিডেশন মানে ইলেকট্রন লস করা। সো ইলেকট্রন গেইন লস সাইমালটেনিয়াসলি হচ্ছে, সেরকম রিঅ্যাকশনস এর এক্সাম্পলস এবং তার ক্লাসিফিকেশন, ব্যালেন্স করা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরিয়া হচ্ছে ব্যালেন্স করা। এখান থেকে ব্যালেন্স করতে কেমন করতে হয় সেটা শিখতে পারা যায়। ব্যালেন্স করা, ব্যালেন্সিং, রেডক্স রিঅ্যাকশন। নিউমেরিক্যাল নেই, কনসেপচুয়াল, পুরোপুরি কনসেপচুয়াল। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, জিওসি হচ্ছে অর্গানিক, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, হাইলি কনসেপচুয়াল। অর্গানিকের নামে আবার অনেকে ভয়টা খায়, কিচ্ছু ভয় পাওয়ার নেই। অর্গানিক খুবই সহজ, কিন্তু হ্যাঁ একটু বড় সড়ো, মানে একটু ভলিউমটা অনেক বেশি কিছু পড়তে হয়, তাই অ্যাপারেন্টলি মনে হয় একটু ভয় লাগে, বাট অত ভয়ের কিছু নেই। যদি কেউ নিয়ম করে সিস্টেমেটিক্যালি অর্গানিককে পড়ে এবং কনসিস্টেন্ট থাকে, আজকে পড়লাম আবার এক মাস বাদে পড়লাম এরকম নয়, কনসিস্টেন্ট থাকে অর্গানিকটাকে নিয়ে, প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে, লিখে পড়ে এবং কনসেপ্টটা বুঝে পড়ে, ক্লাসে যেগুলো বোঝানো হচ্ছে। দারুণ চ্যাপ্টার। হাইড্রোকার্বন, এখানে অর্গানিকের চ্যাপ্টার, কনসেপচুয়াল। এগুলো নিয়ে একটু স্টুডেন্টসরা ভাবে ভয়ের, কিন্তু অত ভয় নয়, মানে দে আর নট ডিফিকাল্ট বাট দে আর ভাস্ট, একটু বড় সড়ো, মানে অনেক রিঅ্যাকশনস আছে, গুলিয়ে যাওয়ার চান্সেস আছে, যে কনফিউজ হয়ে যায় স্টুডেন্টসরা, এই রিঅ্যাকশনটা এইটার জন্য হলো না ওইটার জন্য হলো, মানে একই রকমের কন্ডিশন মনে হচ্ছে। একই রিঅ্যাকশন 413 কেলভিন টেম্পারেচারে একরকম ভাবে হবে, আর 443 কেলভিন টেম্পারেচারে অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে। সো এইটা কনফিউজিং, যে কোন টেম্পারেচারে কেমন হয়ে গেল, এক্সাম হলে মনে পড়ছে না, গুলিয়ে গেছে। কোন টেম্পারেচারে কেমন হওয়ার কথা ছিল, এক্সাম হলে আর মনে পড়ছে না। তো কনফিউশনটা আছে, কারণ ভাস্ট, অনেক ইনফরমেশন আছে, অনেক বেশি নাম্বার অফ রিঅ্যাকশনস আছে, কিন্তু ইজি, কনসেপচুয়ালি এমন কিছু বিশাল ডিফিকাল্ট। এর সঙ্গে যদিও বা এইগুলো বইতে আলাদা করে পড়ানো হয় না, সিলেবাসে নেই, আগে ছিল এখন বাদ পড়ে গেছে, বাট স্টিল আমি রেকমেন্ড করি ক্লাসে, আমি পড়িয়েও দিয়ে থাকি ক্লাসে, এগুলোর উপরে ক্লাস করিয়ে থাকি,
এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টস বলে একটা চ্যাপ্টার আছে, তার অনলি কনসেপচুয়াল পার্টটা। এস ব্লক পি ব্লক এলিমেন্টস চ্যাপ্টার গুলোতে কনসেপচুয়াল পার্টের সঙ্গে বেশ কিছু কম্পাউন্ডের স্টাডি আছে। স্টাডি গুলোতে আমি ঢুকি না, কারণ ওগুলো সিলেবাসে এমনিও নেই, এস ব্লক পি ব্লক এমনি সিলেবাসে নেই, কিন্তু এদের কনসেপচুয়াল পার্টটা একটু জরুরি, কারণ এই পার্টটা বেসিক্যালি পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, মানে সেখান থেকেই তৈরি হচ্ছে। এমন কোয়েশ্চেন এখানে আছে, ডায়াগোনাল রিলেশনশিপ, ঠিক আছে, এমন অনেক কোয়েশ্চেন আছে এখানে এই জোনে, ফাজালসুল, সুপার অক্সাইডস ফরমেশন, এমন অনেক কোয়েশ্চেনের জায়গা আছে এই এস ব্লক এবং পি ব্লকে, যেখানে কিনা যেগুলো কিনা পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিং সেখান থেকেই কোয়েশ্চেনটা অরিজিনেট করে। ইনার্ট পেয়ার এফেক্ট, এইগুলোর অরিজিন কোয়েশ্চেনটা কিন্তু মানে অরিজিনাল কনসেপ্ট কিন্তু লুকিয়ে আছে পিরিয়ডিক টেবিলে বা কেমিক্যাল বন্ডিং এ, কিন্তু ডিসকাশনটা হয়তো হয়েছে একটু ইলাবোরেটলি হয়তো এই চ্যাপ্টারে। তাই এই চ্যাপ্টার দুটো পড়া থাকলে, অনলি কনসেপচুয়াল যদি এস ব্লক আর পি ব্লক পড়া থাকে, তাহলে পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং এর উপরে প্রচুর গ্রিপ পাওয়া যায়। পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং এর এক্সটেনশন বলা যেতে পারে এই কনসেপচুয়াল পোরশনটাকে। সঙ্গে অর্গানিকের কনভার্সন, হাইড্রোকার্বন এবং জেনারেল অর্গানিক কেমিস্ট্রির টোটাল পার্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে অর্গানিকের কনভার্সন, একটা কম্পাউন্ড থেকে অন্য কম্পাউন্ড তৈরি কেমন করে করতে হয়, এই কনভার্সনটা ক্লিয়ার থাকে, এই প্র্যাকটিসটা হতে পারে। এই হচ্ছে আমাদের সিলেবাস ক্লাস 11, ঠিক আছে। এর মধ্যে দেখতেই পাচ্ছি অর্গানিক পোর্শনে এই দুটো চ্যাপ্টার আছে মেনলি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আর হাইড্রোকার্বন, আর বাকিটা ফিজিক্যাল আর ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিকের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারকে ধরতে পারি, ইনঅর্গানিকের মধ্যে আমরা পিরিয়ডিক টেবিল ধরতে পারি, কেমিক্যাল বন্ডিং ধরতে পারি, আর রেডক্স ধরতে পারি, আর ফিজিক্যালের মধ্যে মোল কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট ধরতে পারি, থার্মো ধরতে পারি, আর ইকুইলিব্রিয়াম ধরতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 11 এর সিলেবাস। চলে আসছি ক্লাস 12 এর সিলেবাস, এবং 12 এর সিলেবাসটাকে ভালো করে রপ্ত করতে গেলে ক্লাস 11 এর কোন জায়গাতে গ্রিপ থাকা খুব জরুরি। 12 এর সলিউশনকে ভালো করে গ্রিপে আনতে গেলে তোমাকে মূল কনসেপ্ট মানে বেসিক কনসেপ্ট দারুণ ভাবে জানতে হবে। 11টাও লিখে দিচ্ছি, কোন চ্যাপ্টারটা তোমাকে জানতে হবে খুব ভালো করে, বেসিক কনসেপ্ট 11 থেকে এই চ্যাপ্টারে দারুণ রিভিশন প্রয়োজন। সলিউশনকে ভালো করে গ্রিপে আনতে গেলে এই চ্যাপ্টারটা হাইলি কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল, কনসেপচুয়াল চ্যাপ্টার এন্ড এখান থেকে নিউমেরিক্যাল আসবে। ওকে, 11 এর কোন চ্যাপ্টারে সাপোর্ট লাগবে সেটাও বলে দিচ্ছি, তাই 11 এর চ্যাপ্টার গুলো নিয়ে সিরিয়াস থেকো। ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গেলে 11 থেকে রেডক্স রিঅ্যাকশন খুব ভালো করে জেনে রাখতে হবে, রেডক্স রিঅ্যাকশনের সমস্ত ব্যাপার স্যাপার ক্লিয়ার রাখতে হবে। ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গেলে এটাও কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল চ্যাপ্টার। কেমিক্যাল কাইনেটিক্স একদম সেম কনসেপচুয়াল এবং নিউমেরিক্যাল চ্যাপ্টার। ডি ব্লক এফ ব্লক এলিমেন্ট ভালো করে গ্রিপে আনতে গেলে আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স এর জন্য আমাদের ইকুইলিব্রিয়াম, 11 এর ইকুইলিব্রিয়ামের সাহায্য লাগবে, ল অফ মাস অ্যাকশন প্রচুর বার করে লাগবে। 11 থেকে এই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে রেডি রাখতে হবে। ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট, ডি এন্ড এফ ব্লক এলিমেন্টের জন্য তোমার পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, মেইনলি পিরিয়ড টেবিলের ভালো রকম হেল্প লাগবে, এবং এটা হচ্ছে অনলি কনসেপচুয়াল চ্যাপ্টার। নিউমেরিক্যালের অ্যাজ সাচ খুব একটা জায়গা নেই, একটা দুটো আসে ওই ম্যাগনেটিক মোমেন্ট বের করার, দেখিয়ে দেওয়া যাবে সোজা সোজা প্রবলেম। কিন্তু 11 থেকে পিরিয়ড টেবিলে খুব ভালো রকম গ্রিপ প্রয়োজন। 11 এ পিরিয়ড টেবিলে গ্রিপ না থাকলে এখানে খুবই অসুবিধা, খুবই অসুবিধা। ইলেকট্রনিক কনফিগারেশন থেকে শুরু করে সব জায়গাতে খুব অসুবিধা। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কেমিক্যাল বন্ডিং এর খুব ভালো রকম গ্রিপ প্রয়োজন, হাইব্রিডাইজেশন বিশেষ করে কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং এর হাইব্রিডাইজেশন এই পোরশনটাতে ভালো রকম গ্রিপ থাকলে তবে গিয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ড ম্যানেজ করতে পারবে। একদম মানে কনসেপচুয়াল চ্যাপ্টার, পুরোপুরি কনসেপচুয়াল চ্যাপ্টার, কোনো নিউমেরিক্যালে খুব একটা ব্যাপার নেই, শুধু ম্যাগনেটিক মোমেন্ট কেমন করে ক্যালকুলেট করতে হয়, সিএফএসি কেমন করে ক্যালকুলেট করতে হয়, এরকম দুই একটা ছোটখাটো নিউমেরিক্যাল আছে, এমন কিছু বিশাল ব্যাপার নয়। চলে আসছে এবার অর্গানিকে। সবকটা অর্গানিকের জন্য তোমাকে 11 এর যে দুটো অর্গানিকের চ্যাপ্টার আছে, জিওসি এবং হাইড্রোকার্বন, দুটোতেই ভালো রকম গ্রিপ আনতে রাখবে। কারণ জিওসিতে যা যা শিখছি, বিশেষ করে রিঅ্যাকশন মেকানিজম পোরশনটাতে, জিওসিতে একটা পোরশন আছে রিঅ্যাকশন মেকানিজম 11 এ, ওখানে যা যা কিছু শিখছি সমস্ত কিছুর অ্যাপ্লিকেশন আছে 12 এর অর্গানিকে। হাইড্রোকার্বনে যা যা কিছু শিখছি, অ্যালকিনের রিঅ্যাকশনে শিখছি, মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ, বেনজিনের রিঅ্যাকশনে শিখছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সমস্ত রিঅ্যাকশনস এর অ্যাপ্লিকেশন আছে এই অর্গানিকের 12 এর চ্যাপ্টারগুলোতে। তাই 11 এর অর্গানিকের জিওসি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এবং হাইড্রোকার্বন দুটোতেই ভালো রকমের গ্রিপ লাগবে তোমাকে 12 এর অর্গানিকে গ্রিপে আনতে গেলে। কি কি আছে? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহলস, ফেনলস, ইথার,
অ্যালডিহাইডস, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড খুবই বড়, এটা মানে খুব বড় চ্যাপ্টার, এটা মারাত্মক রকমের বড় চ্যাপ্টার। নাইট্রিয়ান কম্পাউন্ডস এবং বায়োমলিকুলস, চ্যাপ্টারের নাম থেকেই বুঝতে পারছি একটা চ্যাপ্টার কত কত বড়। একটা চ্যাপ্টারের মধ্যেই দুটো করে ভাগ, হ্যালো অ্যালকেন একটা ভাগ, হ্যালো অ্যারিন একটা ভাগ, মানে একটা চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার ঢুকে বসে আছে। সো হিউজ এবং ভাস্ট, বুঝতেই পারছো, একটা চ্যাপ্টারের মধ্যে দুটো করে চ্যাপ্টার ঢুকে বসে আছে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল একটা, ফিনল একটা, ইথার একটা, পুরো তিনটে আলাদা পোর্শন একদম একটা চ্যাপ্টারে ঢুকিয়ে দিয়েছে শুধু, মানে এগুলো তিনটে আলাদা চ্যাপ্টারের সমতুল্য, ইকুইভ্যালেন্ট। এটা বিশাল বড় চ্যাপ্টার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, প্রায় 100 পাতার চ্যাপ্টার, বই খুলে দেখবে প্রায় 100-120 পাতা আছে, বিশাল বড় চ্যাপ্টার, অনেক সময় লাগে ক্লাসে শেষ করতে। গ্রিপে আনতেই পারবে না যদি 11 এর জিওসি হাইড্রোকার্বনে সমস্যা থেকে থাকে, তাই 11 কে নেগলেক্ট করো না, যারা 11 আছে তারা 11 কে নেগলেক্ট করো না, যারা 12 উঠে পড়েছো তারা 11 কে রিভিশন করো। নাইট্রিয়ান কম্পাউন্ডস, এগেইন এর একটা বড় চ্যাপ্টার, বায়োমলিকুলস। সো এই সবকটা চ্যাপ্টারের জন্য তোমার কমন যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, হাইড্রোকার্বন, এই দুটোই তোমার 11 থেকে লাগবে, ভালো করে রিভিশনে থাকতে হবে। এবং এই অর্গানিকের সব কটা চ্যাপ্টার হাইলি কনসেপচুয়াল, সঙ্গে একটু মেমোরি বেসড, একটু মেমোরাইজেশনের জায়গাও আছে। কিছু রিয়াকশনস যেগুলোর মেকানিজম আমাদের সিলেবাসে অতটা নেই, সেগুলো একটু মেমোরাইজ করে চলতে হবে কিছু রিয়াকশনসকে। এই হয়ে গেল আমাদের সিলেবাসের ডিস্ট্রিবিউশন। এবং তাহলে দেখতে পাচ্ছি 11 কিন্তু অর্গানিক কম আছে, 12 অর্গানিক বেশি আছে। 11 কিন্তু ইনঅর্গানিক ফিজিক্যাল বেশি আছে, 12 ইনঅর্গানিক ফিজিক্যাল, ইনঅর্গানিক পার্টটা বিশেষ করে কম আছে, কিন্তু অর্গানিক 12 প্রচুর বেশি। আর 12 অর্গানিকে গ্রিপ আনতে গেলে 11 কেমিক্যাল বন্ডিং জানতে লাগবে, পিরিয়ড জানতে লাগবে, অ্যাটমিক স্ট্রাকচার জানতে লাগবে, সঙ্গে অর্গানিক জানতে লাগবে, মানে এইগুলো তো লাগবেই, তার সঙ্গে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ড কেমিক্যাল বন্ডিং, এই তিনটে তো ভালো রকম গ্রিপ লাগতে হবে, তবে গিয়ে 12 অর্গানিক হাতে আসবে, নাহলে সম্ভব নয়। চলে এসছি এবার কি ধরনের বই তুমি ফলো করবে। যদি তুমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টস হও তাহলে স্ট্যান্ডার্ড যে বইটা আমি ক্লাসে ফলো করে থাকি বা রেকমেন্ড করি, এবিসি কেমিস্ট্রি, আর ভলিউম 1 ভলিউম 2 আছে 11 এর জন্য এবং 12 এর জন্য। তুমি 11 এ হও 11 এর ভলিউম 1 ভলিউম 2 কিনবে, 12 এর হলে 12 এর ভলিউম 1 ভলিউম 2 কিনবে, অর্থাৎ ভলিউম মানে টোটাল 11 12 মিলে 4টে ভলিউম আছে, 11 এর দুটো ভলিউম, 12 এর দুটো ভলিউম, এবিসি কেমিস্ট্রি মডার্ন পাবলিকেশন ফর সিবিএসসি বোর্ড। আইএসসি বোর্ডের জন্য আমি যে বইটা প্রেফার করি সেটা হচ্ছে নূতন কেমিস্ট্রি বা এইচসি শ্রীবাস্তব, নূতন কেমিস্ট্রি বলে যে বইটা বেশি পপুলার। কেএল চুককে আমি অতটা প্রেফার করি না, ক্লিয়ারলি জানাচ্ছি। কেএল চুক একটু আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ গুলো একটু আনফ্রেন্ডলি, আমার পার্সোনাল ফিলিং এটা। কেউ যদি পড়তেই পারো, কোনো অসুবিধা নেই, অনেক স্কুলেও দিয়ে থাকে, কিন্তু আমার পার্সোনালি আমি প্রেফার করি নূতন কেমিস্ট্রিকে, এইচসি শ্রীবাস্তব, এটাকে আমি প্রেফার করে থাকি। ওকে, সঙ্গে এনসিইআরটির বই ম্যান্ডেটরি, যে বোর্ডেই হও না কেন, ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা স্টুডেন্টস তাদের জন্য, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবার সিলেবাসটা কিন্তু ফলো হচ্ছে এনসিইআরটি অনুযায়ী, এনসিইআরটি ম্যান্ডেটরি। সঙ্গে কোয়েশ্চেন ব্যাংক আরিহান পাবলিকেশনের পাওয়া যায়, অসওয়াল, এমটিজি, দিস আর দ্য পপুলার ফিউ পাবলিকেশনস, তোমার যেটা পছন্দ তুমি নিতে পারো। আমি আরিহানটা প্রেফার করি, বাট আরিহান, অসওয়াল, এমটিজি, যে কোনো রকমের তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা তোমার জন্য সুবিধাজনক মনে হবে তুমি সেটা নিতে পারো। আর এখানে ক্লিয়ার করে দিই, এখানে যে বইগুলোর নাম বললাম এগুলো আমার পার্সোনাল প্রেফারেন্স, এখানে কোনো প্রমোশনের ব্যাপার হচ্ছে না, এটাও ক্লিয়ার করে দিই, দিস ইজ আ ডিসক্লেমার, ঠিক আছে? এখানে কোনো প্রমোশনের ব্যাপার হচ্ছে না, জাস্ট এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, তোমার চাইলে অন্য কোনো বই চাইলে তুমি ফলো করতে পারো, বাট আমি দেখেছি যে বইগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং পড়লে স্টুডেন্টসদের জন্য উপকারে লাগে সেইটা হচ্ছে, এটা আমার প্রেফারেন্স। একটা এবিসি ফর 11, এবিসি ফর সিবিএসসি and নূতন ফর আইএসসি, these are my preferences. ওকে, অ্যাবসলিউটলি এখানে কোনো প্রমোশনের ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের বইয়ের ব্যাপার। চলে আসি ক্লাসে তুমি স্ট্র্যাটেজিটা কেমন রাখা উচিত, পড়াশোনার স্ট্র্যাটেজি। ক্লাস তো করতেই হবে, অনেকেই এনকোয়ারি করেছে, এখনো ভাবছে করবে কি করবে না। অ্যাডমিশন কিন্তু চলছে আমাদের, কোথায় কোথায় চলছে তোমাদের একবার ক্লিয়ার করে দিই। আমাদের অফলাইন এবং অনলাইন দুই রকম অ্যাডমিশনে চলছে। অফলাইন অ্যাডমিশন চলছে বেসিক্যালি নাগেরবাজার এবং সল্টলেক, নাগেরবাজার এবং সল্টলেক, নাগেরবাজার এবং সল্টলেক, এইখানে আমাদের অফলাইন ব্রাঞ্চেস আছে, অফলাইন ক্লাস চলছে। এছাড়া আমাদের লক্ষ্যভেদ অ্যাপ আছে, সেখানে আমাদের অনলাইন ক্লাস চলছে। লক্ষ্যভেদ বলে আমাদের যে অ্যাপ আছে সেখানে আমাদের অনলাইন ক্লাস চলছে। তো অনলাইন অফলাইন যেরকম ভাবে তোমার জয়েন করছো, অনেকেই ইনকোয়ারি করছো কিন্তু এখনো জয়েন করনি, ভাবছো এটা ওটা সেটা, বিশেষ করে যারা 10 থেকে 11 উঠেছো, ডিলে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। জয়েন করার থাকলে জয়েন করে ফেলো, কারণ ক্লাসেস এগিয়ে যাচ্ছে, সিলেবাস এগিয়ে যাচ্ছে, তুমি পিছিয়ে পড়ছো। অ্যাজ সুন অ্যাজ পসিবল কনফার্ম করো অ্যাডমিশন এবং জয়েন করে ফেলো। নাগেরবাজার, সল্টলেক যেটা তোমার প্রেফার্ড লোকেশন। অনলাইনে হলে তুমি অ্যাপেও জয়েন করতে পারো। লাইভ ক্লাস করতেই হবে,
না হলে তুমি অ্যাপে জয়েন করে থাকলে রেকর্ডেড ক্লাসও দেখতে পারো। অনেকেই আছে যে লাইভ ক্লাস সাথে রেগুলার করতে পারছে না, তারা আবার অ্যাপ সাবস্ক্রিপশনটাও নিয়ে রাখে, হয়তো অফলাইন ব্যাচে জয়েন করেছে, অফলাইন ক্লাস হয়তো করছে, সঙ্গে একটা অ্যাপের, আমাদের যে অ্যাপ আছে অ্যাপেরও সাবস্ক্রিপশনটা নিয়ে রেখেছে। তাতে কি হবে, লাইভ ক্লাস তো যা করছে অফলাইন ক্লাসে করছি, সঙ্গে অনলাইন ক্লাসও বা রেকর্ডেড ভিডিওটাও পরে দেখতে পাবে, ক্লাস নোটটা পরে পেয়ে যাবে। সো অ্যাপের যেটা সুবিধা থাকে, ইউজুয়াল সুবিধা, যে রেকর্ডিংটা দেখতে পাবে বা ক্লাস নোটটা পেয়ে যাবে যদি বাই চান্স কোনো ক্লাস মিস হয়ে যায় বা কোনো ক্লাসে রিভিশনের প্রয়োজন হয়, বা দেরিতে জয়েন করেছে, ক্লাস এগিয়ে গেছে, পুরোনো ক্লাসগুলো কোত্থেকে পাবে, এই অ্যাপ থেকে অ্যাক্সেস করা সম্ভব। সো রেকর্ড এবং লাইভ দু রকমের ক্লাসই চলছে। অবশ্যই লাইভ ক্লাস প্রেফারেন্স, রেকর্ড ক্লাস নয়, ওটা তো জাস্ট ব্যাকআপ। লাইভ ক্লাস, ক্লাসে উপস্থিত থেকে ক্লাস করতে পারাটা সব থেকে বেশি জরুরি। ক্লাস নোটটা ভালো করে স্টাডি করতে হবে, ক্লাসে যে নোটটা তৈরি হচ্ছে। টেক্সট বুক পড়তে হবে, লাইন বাই লাইন টেক্সট বুক, লাইন বাই লাইন। এমন নয় যে কোনো শর্টকাট নেই এখানে, যে শর্টকাটে ঢুকবে সে ফেসে গেল। একদম ক্লিয়ার কাট, একদম সেশনের শুরুতেই আমি এটা বারবার বলেছি, আবারও বলছি, যে শর্টকাট নিতে যাবে সে একদম ফেসে গেল, কোনো উপায় নেই কিচ্ছু করবার, তার 11 বরবাদ হয়ে যাবে, তার 12 বরবাদ হয়ে যাবে। সুতরাং তোমাকে অবশ্যই বই লাইন বাই লাইন পড়তে হবে, ক্লাস নোটের সঙ্গে ট্যালি করে করে ক্লাস নোটে যে জায়গাগুলোকে পড়ানো আছে সেগুলোকে জোর দিয়ে পড়তে হবে। অন্য জায়গাগুলো যেগুলো হয়তো তুমি জানো বা হয়তো ক্লাসে অতটা জোর দেওয়া হয়নি সেগুলো পড়তে হবে, কোনো ডাউট থাকলে অবশ্যই ক্লিয়ার করতে হবে। লাইন বাই লাইন মানে লাইন বাই লাইন সবটা পড়তে হবে, প্রচুর খাটনির ব্যাপার, এমনি এমনি ভালো রেজাল্ট হবে না, শুধু নোট পড়ে রেজাল্ট হয় না, সঙ্গে সময় থাকলে নিজের ভাষায় নোট তৈরি করতে হবে। পুরো চ্যাপ্টারে একটা সামারি নোট, ফর্মুলাগুলো লিখে ফেললে, কনসেপ্টগুলো লিখে ফেললে, একদম শর্টে নিজের ভাষায় একটা সামারি নোট রেডি করতে পারলে খুব ভালো। ক্লাসে যে নিউমেরিক্যাল গুলো করানো হলো সেগুলো করলে, বইতে যত এক্সাম্পল সলভ করে দেওয়া আছে সেগুলো করলে, এক্সারসাইজ সলভ করার টাইম হয়তো হচ্ছে না বাট এক্সাম্পল গুলো তো বইতে সলভ করে দেওয়া আছে সেগুলো করলে, তাহলে বইয়ের এক্সাম্পল, ক্লাসের নিউমেরিক্যাল, এগুলো প্র্যাকটিস করা খুব জরুরি। এইটা খুব ইম্পর্টেন্ট। সবকিছু হয়ে যাওয়ার পরে এনসিইআরটি এক্সারসাইজটা সলভ করা, বিভিন্ন বইতে তো আজকাল সলভ করে দেওয়াই থাকে, এবিসি বলো, নূতন বলো, সব বইয়ের শেষে এনসিইআরটি সলভ করে দেওয়াই থাকে। তো তার সঙ্গে তুমিও নিজে সলভ করো, বাড়িতে প্র্যাকটিস করো, আটকে গেলে দেখে নিলে বা ডাউট জিজ্ঞেস করে নিলে ক্লাসে টিচারকে। এনসিইআরটি সলভ করা খুব জরুরি, তুমি যে বোর্ডেরই হও না কেন। লাস্টের সময় থাকলে বা এক্সামের আগে আগে কোয়েশ্চেন ব্যাংকটা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে একদম খুব ভালো, মানে দারুণ প্রিপারেশন হবে। সময় যদি নাও থাকে, কোয়েশ্চেন ব্যাংক হয়তো লাস্টের জন্য রেখে দিয়েছে, একদম অ্যানুয়ালের আগে করবে, ইউনিট টেস্ট আছে, হাফ ইয়ারলি আছে, তাদের জন্য অ্যাটলিস্ট এই পর্যন্ত তোমাকে করতেই হবে। ক্লাস করা, ক্লাসের নোটস রেডি করে ভালো করে স্টাডি করা, টেক্সট বুক লাইন বাই লাইন পড়ে নিজের ভাষায় নোটস রেডি করা, সেলফ নোট তৈরি করা, নিউমেরিক্যাল চ্যাপ্টার যেগুলো আছে সব চ্যাপ্টারে তো নিউমেরিক্যাল নেই, নিউমেরিক্যাল চ্যাপ্টারে নিউমেরিক্যালটা ফলো করা, নিউমেরিক্যালটা সলভ করা, এবং তারপরে ফাইনালি এনসিইআরটি এক্সারসাইজ সলভ করা। এই স্ট্র্যাটেজি যদি ফলো করতে পারো তাহলে অবশ্যই তোমার রেজাল্ট 90% কে ছবি, কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো না করলে কোথায় গিয়ে কি হচ্ছে, যা এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি আজকাল চারপাশে, পড়াশোনা করছো না তোমরা, পড়াশোনাতে মন নেই, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, 11 তো বরবাদ করে দিচ্ছ। আমি বিশেষ করে 11 স্টুডেন্টদেরকে বলবো, যারা 11 উঠলে সিনিয়রদের থেকে খোঁজ নাও, দেখো 11 কি ম্যাসিভ হারে, যারা খুব ভালো ভালো স্টুডেন্ট ছিল 10 পর্যন্ত, তারা 11 কেমন ভরাডুবি হয়ে গেছে। 11 খুব ভালো করে শক্তপোক্ত ভাবে তৈরি কর। আর যাদের 11 খারাপ হয়ে গেছে, কোনো কারণে খারাপ হয়ে গেছে, তারা 12 ঘুরে আসার চেষ্টা করো, 11 প্রয়োজনীয় জায়গায় রিভিশন করে নিয়ে 12 ঘুরে আসার চেষ্টা করো। পারবে, এখনো চেষ্টা করলে পারবে, কিন্তু এরপরে আর হয়তো দেরি হয়ে যাবে। গরমের ছুটি পড়তে চলেছে কিছুদিনের মধ্যেই তোমাদের স্কুলে, এরপরে হয়তো তুমি পেরে যাবে। টাইম বের করে যদি 11টাকে একটু রিভিশন করে নাও প্রয়োজন অনুযায়ী, সঙ্গে যদি 12টাকে নিয়ে করতে থাকো হয়তো পেরে যাবে, কিন্তু এরপরে আর সত্যি দেরি হয়ে যাবে। তাই যারা 12 উঠে পড়েছো কিন্তু 11 নড়বড়ে আছে, গরমের ছুটিটা তাদের কাছে একটা সুবর্ণ সুযোগের জায়গা, যেখানে তোমার 11টাকে চাইলে একটু রিভিশন করে নিতে পারো। ইম্পর্টেন্ট টপিক গুলো বলেই তো দিয়েছি, কোন কোন চ্যাপ্টারের জন্য কোন কোন 11 টপিক দরকার, একটু রিভিশনে রাখো 11টাকে। যারা 12 পড়ছো 11টা নড়বড়ে হয়ে আছে, আর যারা 11 উঠলে তাদের জন্য এটা ওয়ার্নিং একটা ধরে নাও, তোমাকে করতেই হবে, মেহনতটা করতেই হবে, চেষ্টাটা করতেই হবে, নাহলে 11 শেষে যদি ভরাডুবি হয়ে যায় 12টা সার্ভাইভ করতে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। ভয় দেখাচ্ছি না, কিন্তু অ্যাওয়ার করছি, অ্যাওয়ারনেসটা নেওয়ার চেষ্টা করো। অবশ্যই তোমাদের সঙ্গে আছি সব সময়ের জন্য, যত রকম ভাবে সাহায্য দরকার, ডাউট ক্লিয়ারিং বলো, কোনো কোশ্চেনের সলভ করে দেওয়া বলো, স্ট্র্যাটেজি বলো, মোটিভেশন বলো, সমস্ত সময় স্টুডেন্টসদের হ্যান্ড হোল্ড করার জন্য স্টুডেন্টসদের পাশে আছি, তাদেরকে গাইড করতে ভালো লাগে আমার। এই জন্যই
অ্যাটমিক এনার্জির মতন ডিপার্টমেন্টে চাকরি ছেড়ে দিয়ে কোচিং শুরু করেছি, জাস্ট আমার এটা ভালো লাগে বলে যে স্টুডেন্টসদের গাইড করতে। কিন্তু তোমাকে তো এগিয়ে আসতে হবে। আশা রাখছি তোমরা এগিয়ে আসবে এন্ড দুর্ধর্ষ রেজাল্ট করবে 11-এ এবং ফাইনালি 12-এর বোর্ডে। আমার তরফ থেকে অলওয়েজ সমস্ত রকম সাপোর্ট তোমার জন্য সব সময়ের জন্য থাকবে। আজকের এই ভিডিওটাতে এতটুকুই থাকছে। ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনার মধ্যে ফোকাসড হও, একদম ফোকাসড হইতে ঢুকে পড়ো পড়াশোনার মধ্যে। আর হাতে সময় নেই, পরীক্ষা টরীক্ষা ক্লাসে অলরেডি শুরু হয়ে যাচ্ছে। যারা এখনো ভাবছো জয়েন করবে কি করবে না, তাড়াতাড়ি জয়েন করো। জয়েন করার জন্য আমাদের এই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার তোমাকে থাকলে খুব ভালো, না হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে নিতে পারো। নাগেরবাজার এবং সল্টলেকে আমাদের অফলাইন ব্যাচেস চলছে অলরেডি, কেমিস্ট্রি ক্লাস এবং অন্য সাবজেক্টও চলছে, যেখানে ফিজিক্স ম্যাথস এগুলোও চলছে। প্রচুর ভালো ভালো টিচাররা ক্লাসেস করাচ্ছেন। যার যেরকম সুবিধা অবশ্যই জয়েন করে নিও। অল দ্য বেস্ট।